রূপকথা নামটা শুনলেই আমাদের কি মনে হয়? শিশুদের জন্য লেখা খুব মিষ্টি, সহজ, সরল একটা গল্প। কিন্তু যদি বলি যে এই সহজ সরল গল্পগুলোর ভেতরেই লুকিয়ে আছে মানব মনের কিছু জটিল আর অন্ধকার রহস্য, চলুন আজ সেই রহস্যের গভীরে ঢোকা যাক। আমরা ছোটবেলা থেকে যেসব গল্প শুনে বড় হয়েছি, ধরুন গ্রিম ভাইদের সেই বিখ্যাত রূপকথাগুলো, সেগুলো আসলে শুধু বিনোদনের জন্য নয়। ইয়ুঙ্গিয়ান মনোবিজ্ঞানী মারি লুইস ফনফ্রান্সের মতে এই গল্পগুলো আমাদের মনস্তত্ত্বের গভীর সত্যকে তুলে ধরে। বলতে পারেন এগুলো আমাদের আত্মার এক একটা এক্স-রের মতো। বিনিময়ে তোমাকে তোমার একটা চোখ উপড়ে ফেলতে দিতে হবে। হ্যাঁ, একদম ঠিকই শুনলেন। এটা গ্রিম ভাইদের দুই ভ্রমণকারী নামের একটা রূপকথার লাইন। আর এই একটা লাইনেই যেন পুরো গল্পের আসল মোচড়টা লুকিয়ে আছে, যা আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। আচ্ছা, তাহলে গল্পটা একটু শোনা যাক। গল্পের প্রধান চরিত্র দুজন। একজন হলো দর্জি, যে একেবারে প্রাণবন্ত, হাসি খুশি আর সবকিছুতে ভালোটা দেখে। আর তার ঠিক উল্টো হলো একজন মুচি, যে কিনা সারাক্ষণ বদমেজাজে থাকে, হতাশায় ভোগে। তো এক যাত্রাপথে এই দুই বিপরীত মেরুর মানুষের দেখা হয়ে গেল। মানে দুজনের দুনিয়া দেখার নজর কিন্তু একদম আলাদা। দর্জির ভরসা ঈশ্বরের ওপর, সে ভাবে আরে যা হবে দেখা যাবে। অন্যদিকে মুচি সবসময় খারাপ সময়ের জন্য তৈরি থাকে। তার চিন্তা হলো কি হবে না হবে ঠিক নেই, আগে থেকে রুটি সাথে রাখাই ভালো। এই দুই ভিন্ন মানসিকতাই কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। আর ঠিক এখানেই গল্পটা একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। জঙ্গলের মধ্যে ওরা পথ হারিয়ে ফেলে। দর্জির কাছে কোনো খাবার নেই, আর ঠিক সেই সুযোগটায় নেয় বাস্তববাদী মুচি। সে সাহায্যের নামে এক নির্মম শর্ত দেয়। এক টুকরো রুটির জন্য দর্জিকে প্রথমে তার একটা চোখ আর পরে আরেকটা চোখও হারাতে হয়। শেষে অন্ধ দর্জিকে সেই জঙ্গলে একাই ফেলে রেখে চলে যায় মুচি। ভাবুন তো একবার, একটা সাধারণ রূপকথায় এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর একটা ঘটনা কেন থাকবে? এই গল্পটা আসলে আমাদের কি বোঝাতে চাইছে? চলুন এই রহস্যটাই আজ উন্মোচন করা যাক। এই পুরো রহস্যে চাবিকাঠিটা লুকিয়ে আছে ইয়ুঙ্গিয়ান সাইকোলজির একটা ধারণার মধ্যে। আর সেই ধারণাটা হল শ্যাডো, বা আমাদের ছায়া সত্তা। চলুন দেখি এই ছায়া জিনিসটা আসলে কি। দেখুন, আমাদের সবার মধ্যেই তো এমন কিছু দিক আছে যে আমরা অন্যদের তো দূরের কথা নিজের কাছেও স্বীকার করতে চাই না, তাই না? আমাদের রাগ, হিংসা, লোভ, এই সব চেপে রাখা, লুকিয়ে রাখা অন্ধকার দিকগুলো মিলে তৈরি হয় আমাদের ছায়া। মানে সহজ কথায় বলতে গেলে, ধরুন কেউ নিজেকে খুব দয়ালু একজন মানুষ হিসেবে দেখতে ভালোবাসে, তাহলে তার ভেতরের রাগ বা স্বার্থপরতার মতো অনুভূতিগুলোকে সে কি করবে? সে ওগুলোকে অবচেতন মনে লুকিয়ে ফেলবে। এই লুকিয়ে রাখা অংশগুলোই একজোট হয়ে তার ছায়া তৈরি করে। এখন এই ছায়ার ধারণাটা যদি আমরা আমাদের গল্পের চরিত্রদের ওপর ফেলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? কি হবে যদি আমরা দর্জি আর মুচিকে দুজন আলাদা মানুষ হিসেবে না দেখে বরং একই ব্যক্তির দুটো ভিন্ন দিক হিসেবে দেখি? তাহলে কিন্তু ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যায়। দর্জি হল আমাদের ইগো বা সচেতন ব্যক্তিত্ব, মানে আমরা পৃথিবীর সামনে নিজেদেরকে যেভাবে তুলে ধরতে চাই। আর মুচি হল তার ছায়া, আমাদের সেই অবদমিত অন্ধকার দিক, যা আমরা লুকিয়ে রাখি। একজন যদি হয় আশার আলো, অন্যজন তখন কঠোর বাস্তবতার অন্ধকার, যে সেই আশাকেই ধ্বংস করে দিতে চায়। গল্পে একজন রাজারও উল্লেখ আছে। মনোবিজ্ঞানের ভাষায় এই রাজা হলেন আমাদের মন বা সংস্কৃতির মূল নিয়ন্ত্রক শক্তি। অনেকটা একটা জাহাজের ক্যাপ্টেনের মতো, যে আমাদের ভেতরের সমস্ত বিপরীতমুখী শক্তিকে এক সুতোয় বেঁধে রাখে। কিন্তু এই গল্পের রাজা দুর্বল। তিনি তার মুকুট হারিয়ে ফেলেছেন, তার কোনো উত্তরাধিকারী নেই। এর মনস্তাত্ত্বিক মানে হল আমাদের চেতনার সেই কেন্দ্রীয় শক্তিটা দুর্বল হয়ে পড়েছে। এটি আর দর্জি আর মুচির মতো বিপরীত শক্তিগুলোকে একসাথে ধরে রাখতে পারছে না। আর এর ফলে যা হয় তা হল, যখন এই রাজা, মানে আমাদের চেতনার কেন্দ্রীয় নিয়ন্ত্রক শক্তি দুর্বল হয়ে পড়ে, তখন দর্জি, মানে আমাদের ইগো, আর মুচি, আমাদের ছায়া, আর একে অপরের পরিপূরক থাকে না। তারা হয়ে ওঠে পরস্পরের শত্রু আর এক ভয়ঙ্কর দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। মুচির তারা অন্ধ ও পরিত্যক্ত হওয়ার পর কিন্তু দর্জির আসল যাত্রা শুরু হয়।
এই যাত্রাটা আসলে নিজের অন্ধকারের মুখোমুখি হয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক পূর্ণতা অর্জনের রূপক। ব্যাপারটা অদ্ভুত, তাই না? ঠিক যেখানে মৃত্যু আর চরম হতাশা, মানে ফাঁসিকাঠের নিচে, দর্জি সেখানেই তার মুক্তির পথ খুঁজে পায়। পুরাণে কাকেরা কিন্তু গোপন জ্ঞানের প্রতীক, তারাই তাকে পথ দেখায়। এর মানে হল অনেক সময়ে জীবনের গভীরতম অন্ধকারের মধ্যেই নতুন ভোরের আলো লুকিয়ে থাকে। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর দর্জি কিন্তু আর আগের মতো সরল বিশ্বাসী থাকে না। সে অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে। সে তার বুদ্ধিমত্তা আর প্রকৃতির সাহায্যে মুচির সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় এবং একের পর এক অসম্ভব কাজ করে রাজসভায় নিজের জায়গা করে নেয়। এই যে পশুরা এসে তাতে সাহায্য করছে, এর মানেটা কি? আসলে এটা হলো আমাদের সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট। যখন আমাদের সচেতন মন, মানে দর্জি, তার ছায়া বা মুচির সাথে লড়াই করতে গিয়ে পথ হারিয়ে ফেলে, তখন আমাদের ভেতরের আদিম প্রবৃত্তিই কিন্তু আমাদের বাঁচায়, আমাদের পথ দেখায়। আর মুচির কি হলো শেষ পর্যন্ত? সে নিজের হিংসা আর অন্ধকারের কাছেই হেরে গেল। যে কাকেরা দর্জিকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছিল, তারাই মুচিকে অন্ধ করে দেয়। এখানে মূল কথাটা হলো যে ছায়াকে আমরা স্বীকার না করে শুধু দমন করে রাখি, তার শেষে আমাদের নিজেদেরই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এই একটা গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে রূপকথাগুলো আসলে মানব মনের এক একটা ম্যাপ বা মানচিত্র। এগুলো আমাদের ভেতরের দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার পথ দেখায়। এই বিষয়টা কার্ল ইয়ংয়ের একটা বিখ্যাত কথায় খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তিনি বলেছিলেন, যখন রূপকথা অধ্যয়ন করা হয় তখন আসলে মানব মনের অ্যানাটমি বা গঠনকেই অধ্যয়ন করা হয়। মানে এই গল্পগুলো আমাদের মনস্তত্ত্বের মৌলিক নকশাটা বুঝতে সাহায্য করে, যা দেশ, কাল, সংস্কৃতির ঊর্ধ্বে চিরন্তন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই গল্পগুলো শুধু বিনোদন নয়, এগুলো আমাদের আত্ম আবিষ্কারের পথনির্দেশ। এই গল্পগুলো শেখায় যে নিজের অন্ধকার বা ছায়ার মুখোমুখি হওয়াটা কষ্টকর হতে পারে, কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে জানতে এবং একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে এই যাত্রাটা খুবই জরুরি। নিজের মুচিকে অস্বীকার করলে সে ধ্বংস ডেকে আনে, কিন্তু তাকে বুঝতে শিখলে দর্জির মতো পূর্ণতা পাওয়া সম্ভব। তাহলে এবার একটু ভাবার পালা, ছোটবেলার সবচেয়ে প্রিয় রূপকথা কোনটি ছিল? সিন্ডারেলা, রাপুনজেল, নাকি অন্য কোনো গল্প? একটু ভেবে দেখুন তো। হতে পারে সেই গল্পের ভেতরের যে দ্বন্দ্ব, তার নায়ক বা নায়িকার যে যাত্রা, তা আপনার নিজের জীবনেরই কোনো না কোনো অধ্যায়ের প্রতিচ্ছবি।